নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। প্রতি বছরের মতো এবছরও আসামের কামরূপ কামাখ্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তবে এবছর একা নয়, পরিবারের বেশ কয়েকজন সঙ্গে আছে। হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠলাম, নিজেদের সিট নিয়ে বসে আছি। এখন ধীরে ধীরে আসামের পথে কামরূপ কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে আমাদের এগিয়ে চলা। 22শে জুন 2023 বিকেল 3:55-তে সরাইঘাট এক্সপ্রেসে করে আমাদের যাত্রা শুরু হলো। ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে, আর আমরা বসে আছি ট্রেনের ভেতরে। অপেক্ষা কামরূপ কামাখ্যা। কত গ্রাম, কত মাঠ পার করে এখন আমরা পৌঁছিয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন। গোটা একটা রাত পার করার পর এখন আমরা নিউ কোচবিহার পার করে কিছুক্ষণ আগে আসামের ভেতর প্রবেশ করেছি। চারিদিকে সুন্দর পাহাড়, সুন্দর দৃশ্য, জঙ্গল যেন এক অন্যরকম সৌন্দর্যের বাতা বিতরণ করছে। আর তাই দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আসামের কামাখ্যা স্টেশন। এখান থেকে আমরা ধীরে ধীরে সমস্ত কিছু দেখতে দেখতে এগিয়ে যাব কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরের দিকে। আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরাচ্ছি। প্রতি বছর এই জুন মাসে অম্বুবাচীর সময় আসামে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি আসামের সবথেকে বড় অনুষ্ঠান হিসেবে মানা হয় এই অম্বুবাচী মেলা বা এই অম্বুবাচীর সময়। এই অম্বুবাচীর সময় সমস্ত জায়গা থেকে গোটা দেশের মানুষ এই আসাম রাজ্যে আসে ঘুরতে, কামাখ্যা মায়ের দর্শন করতে। আমরা স্টেশন থেকে বেরিয়ে বাইরে এসে দেখতে পাচ্ছি এখানে প্রতি বছরের মতো এবছরও সরকারের পক্ষ থেকে ধর্মশালা বানিয়ে দেয়া হয়েছে। এখানে সম্পূর্ণ ফ্রিতে থাকা, খাওয়া, পায়খানা, বাথরুম সমস্ত কিছু ফ্রি করে দেয়া হয়েছে। এমনকি অসম রাজ্যের মধ্যে প্রতি বছর এই সময় ট্রেন এবং সরকারি বাসের টিকিটও সাধারণ মানুষের জন্য ফ্রি করে দেয়া থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রিতে খাবার দেয়া চলছে। এই খাবার রাস্তার কিছু দূরে দূরে প্রতিটি জায়গাতে ডাল, ভাত, তরকারি, জল, চা, বিস্কুট, শরবত, ওষুধপত্র সমস্ত কিছু ফ্রিতে বিতরণ করা হয়। এটি পাহাড়ের একদম শুরু কামাখ্যা মায়ের যে গেট, সেই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। এটি নীলাচল পর্বত, নীলাচল পর্বতের উপরেই মা কামাখ্যা বিরাজমান। আমরা সেই মা কামাখ্যার উদ্দেশ্যে ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে উঠে চলেছি। এটি গাড়ি ওঠার মেইন রাস্তা, এছাড়াও পায়ে হেঁটে ওঠার আরেকটি রাস্তা আছে। আমরা কিছুটা ওঠার পর সেই পায়ে হেঁটে ওঠার রাস্তা দিয়ে ধীরে ধীরে পাহাড়ের ভেতর দিয়ে মা কামাখ্যার মন্দিরে পৌঁছানোর চেষ্টা করব।
এটি একটি সেবা কেন্দ্র। সরকারি তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে সেবা দেয়া হয়। যারা অসুস্থ হয়ে পড়েন বা কোনো শারীরিক সমস্যা হয় তাদেরকে ফ্রিতে চিকিৎসা করা হয়। সর্বক্ষণ ডাক্তার এখানে উপস্থিত থাকেন। প্রতি বছর এখানে যখন আসি তখন ঈশ্বরের কৃপাতে কোনো না কোনো জায়গা থেকে আসা কোনো পরিবার, কোনো মা বাবা ঠিক সঙ্গে কেমনভাবে জানি না জড়িয়ে যায়। তাই প্রতি বছরের মতো এবছরও আমরা যখন মা কামাক্ষার মন্দিরের দিকে এগাচ্ছি, স্টেশন থেকে বেরানোর পর বেশ কিছু বয়স্ক মা বাবা আমাদের সাথে জুড়ে গেছেন আমাদের সাথে ভ্রমণ করার উদ্দেশ্যে। তাই তাদেরকেও সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি মা কামাক্ষার মন্দিরের দিকে। কোথা থেকে অজানা অপরিচিত মানুষদের সাথে এভাবে পরিচয় হওয়া আর তাদের সাথে একসাথে ঘোরা, এই যেন ঈশ্বরের অন্য এক কৃপা, ঈশ্বরের অন্য এক অনুভূতি প্রদান। তাই সেই অনুভূতিকে সাথে নিয়ে এবং সকলকে সাথে নিয়ে এগিয়ে চলেছি আমরা। এবার এই গাড়িপথ শেষ করে পায়ে হেঁটে ওঠা পথে ওঠার মুখে দাঁড়িয়ে আছি। এখান থেকে পাহাড়ের ভেতর দিয়ে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠব। পাহাড়ি অঞ্চলে যদি হাঁটা চলা ওঠানামা অভ্যাস না থাকে তাহলে অল্প রাস্তা ওঠার পরেই যেন পা ব্যথা হয়ে আসে, শরীর ঘেমে ভিজে যায় আর খুব পরিশ্রম হয়ে গেছে এমন অনুভূতি হয়। তাই আমরাও ওঠার কিছু দূর বাদে বাদে একটু করে রেস্ট নেব এবং একটু করে উঠব। সাথে যেহেতু বেশ কিছু মা বাবা যুক্ত হয়েছে, তারাও বয়স্ক, তাই সবাইকে সাথে নিয়ে একসাথে ধীরে ধীরে মা কামাক্ষার মন্দিরের দিকে আমরা এগিয়ে যাব। শুধু ভারতবর্ষই নয়, পুরো বিশ্বের সমস্ত সাধু সন্ন্যাসী এবং বহু জায়গা থেকে, বহু দেশ থেকে বহু দর্শনার্থীরা এখানে দর্শন করতে আসেন। এখানকার দর্শনের নিয়ম, প্রথমে গণেশ মন্দিরে বা গণেশ দর্শন করে নিয়ে তারপর মা কামাক্ষার দর্শন করতে হয়। প্রতি বছর সারা বছরই এখানে সাধু সন্ন্যাসীদের যাতায়াত থাকে, কিন্তু প্রতি বছর এই অম্বুবাচীর সময় সাধু সন্ন্যাসী এখানে ভরে যায়। চারিদিক ভক্ত সাধু সন্ত আগমন হয় এবং এ যেন এক অসাধারণ রং এবং সৌন্দর্যে সেজে ওঠে এই নীলাচল পর্বত।
শেষ করে আমরা উঠে এসেছি পাহাড়ের একদম উপরে। এখানেই মা কামাক্ষার মন্দির, আর রাস্তার দুই দিক দিয়ে বসেছে এই সময়কার মেলা, রুদ্রাক্ষের মালা, নানান রকমের মালা, তন্ত্রমন্ত্রের জিনিস, নানান কিছু। আমরা সেগুলো দেখতে দেখতে ধীরে ধীরে এগিয়ে যাব। এই মুহূর্তে এখনই মা কামাক্ষার মন্দিরে আমরা প্রবেশ করব না। আমরা আগে অন্য দিকটা একটু ঘুরে দেখে নেব, তারপর মা কামাক্ষার মন্দিরে প্রবেশ করব এবং সকল বন্ধুদের সাথে একসাথে দেখব। মা কামাক্ষার মন্দির পার করে আমরা এখন এগাচ্ছি ভোলেনাথ শিবশম্ভুর কোটিলিঙ্গ মন্দির। আমরা কোটিলিঙ্গ মন্দিরে কিছু সময় কাটাবো এবং তারপর গণেশ মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন এসে পৌঁছে গেছি ভোলানাথের সেই কোটিলিঙ্গ মন্দির।
দ্বিতীয় দিন সকালে আমরা গণেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটি পাহাড়ের অপর এক প্রান্তে অবস্থিত। ধীরে ধীরে একদম নিচে নামতে হয় ব্রহ্মপুত্র নদীর কোলে। দূরেই দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর আমরা ধীরে ধীরে সকলে পাহাড়ের একদম নিচে সেই গণেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গণেশ মন্দির পার করার পর ব্রহ্মপুত্র নদী আসতে গণেশ মন্দির আর ব্রহ্মপুত্র নদীর মাঝখানে যে জঙ্গলটি অবস্থিত সেটি এখানকার চিতাবাঘের জঙ্গল বলে মানা হয়। এখানে এখনো পর্যন্ত চিতাবাঘ বর্তমান। গণেশ মন্দির দর্শনের পর আমরাও সেই চিতাবাঘের জঙ্গলের ভেতর দিয়ে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদের ধারে যাব। অনেক রাস্তা উপর থেকে নেমে আসার পর আমরা পৌঁছালাম গণেশ মন্দির। এখানে ভিডিও করা নিষিদ্ধ, তাই এখানে আর ভিডিও করে কিছু দেখাতে পারবো না। মন্দির পার করার পরের দৃশ্য আমরা দেখাবো সেই চিতাবাঘের জঙ্গল। গণেশ মন্দিরে কিছুক্ষণ বিশ্রাম করার পর এবার গণেশ মন্দির পার করে এখান থেকে শুরু হচ্ছে সেই চিতাবাঘের জঙ্গল। আমরা সেই জঙ্গলের ভেতর দিয়ে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদীতে পৌঁছাব। গা ছমছমে ভয়ানক এই জঙ্গলের ভেতর দিয়ে প্রবেশ করা মুখের কথা নয়, বেশ ভয়ই লাগে বটে। তবে সকলে একসাথে ঈশ্বরের নাম করতে করতে কিভাবে জানি সেই রাস্তা পার হয়ে গেলাম। বলা যায় সবই ঈশ্বরের কৃপা, সবই ঈশ্বরের ইচ্ছা। হ্যাঁ, এটা সত্যিই তাই, কারণ ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। তাই ঈশ্বরের কৃপাতে আমরা সুস্থভাবে এসে পৌঁছালাম ব্রহ্মপুত্র নদীর ধারে। ব্রহ্মপুত্র নদী দেখার পর আবার আমরা ফিরে যাচ্ছি পাহাড়ের উপরে সেই শিবশম্ভুর কোটিলিঙ্গ মন্দির। সবাই পাহাড়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে আবার এখানে বসে বিশ্রাম করছেন। এখন কোটিলিঙ্গ মন্দির পার করে এসে আমরা যাচ্ছি কচ্ছপ পুকুর।
এটিও নীলাচল পর্বতের মধ্যেই অবস্থিত। এখানে বেশ বড় বড় সাইজের কচ্ছপ জলের ভেতর ভাসে, কিন্তু এই অম্বুবাচীর সময় লাখো মানুষের ভিড় হওয়ার কারণে মেন গেট বন্ধ থাকার জন্য আমরা ভেতরে সেই কচ্ছপদের কাছে প্রবেশ করতে পারিনি। তাই দূর থেকে দেখে আবার ফিরে আসতে হয়েছে। অন্য সময় কাছে গিয়ে খুব সহজেই দেখা যায় এবং হাতে কোনো খাবার ধরলে বড় বড় কচ্ছপেরা এসে হাত থেকে খাবার খেয়ে যায়। কচ্ছপ মন্দির দর্শন করার পর আমরা এখন অর্ধনারীশ্বর মন্দির দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি। যদিও এই নীলাচল পর্বতের সমস্ত মন্দির এই অম্বুবাচী যোগ চলাকালীন মেন দরজা বন্ধ থাকে, তা সত্ত্বেও আমরা ঘুরছি, মন্দিরগুলো বাইরে থেকে দর্শন করছি। এই নীলাচল পর্বতের উপরেই অবস্থিত মা কামাখ্যার ঠিক মন্দিরের পাশেই
এই বাঁদিকে গেট করা ওংলেখা যে জায়গাটি, এই গেট দিয়ে ঢুকেই একটি কুণ্ড আছে যার নাম সৌভাগ্য কুণ্ড। এই সৌভাগ্য কুণ্ডে ভক্তি সহকারে যদি আপনি স্নান করেন, তাহলে যে মনস্কামনা নিয়ে স্নান করবেন, আপনার সেই মনস্কামনা মন্দির যতটা দেখানো সম্ভব আমরা দেখালাম। তারপর ক্যামেরার প্রবেশ নিষেধ হওয়ার জন্য ভেতরের দৃশ্য আমরা দেখাতে পারিনি। এখন আমরা যেখানে যাচ্ছি সেটি মাতা ভুবনেশ্বরীর মন্দির। সম্পূর্ণ নীলাচল পর্বত জুড়ে নানান দিকে নানান মন্দির অবস্থিত। তাই এখানে সমস্ত মন্দির দর্শন করতে গেলে একবার পাহাড়ে ওঠা, একবার পাহাড় থেকে নামা, সারাদিন শুধু ওঠা নামার দর্শনের খেলা। আর চারিদিকে কি অসাধারণ অপরূপ দৃশ্য! ভুবনেশ্বরী মায়ের মন্দিরের এই প্রবেশদ্বার। এখান থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ভুবনেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। প্রতি বছর এখানে নানান জায়গা থেকে নানান সাধু, সন্ন্যাসী, সাধক সবাই এখানে আসেন। পুজো পাঠ, প্রার্থনা, জপ, নাম, ধ্যান এগুলি করে থাকেন। এছাড়াও সারা বছর বহু সাধু সন্ন্যাসীর এখানে যাতায়াত আছে। বহু জ্যোতিষী, তান্ত্রিক ওনারাও এখানে আসেন তন্ত্রমন্ত্র শেখার জন্য, তন্ত্রমন্ত্রতে সিদ্ধি লাভ করার জন্য। তবে সেই তন্ত্রমন্ত্রের জায়গা এটি নয়, মায়ের বিপক্ষ তন্ত্রমন্ত্র। তাই এই মায়ের মন্দির থেকে ওটি বেশ কিছুটা দূরে বুড়ো মায়াং বলে একটি জায়গা আছে, যেখানে ওই তন্ত্রমন্ত্র সাধন করা হয়। আর এই পাহাড়ে শুধুমাত্র ঈশ্বর সাধনা করা হয়। তাই যারা ঈশ্বরের ভক্ত
ঈশ্বর পথে চলেন তারা এখানে এসে ঈশ্বর সাধনা করেন, এবং যারা জ্যোতিষতান্ত্রিক তারা মায়াঙে গিয়ে তন্ত্র সাধনা করেন। ভুবনেশ্বরী মাকে দর্শন করার পর এখন আমরা এগিয়ে চলেছি বগলা মায়ের মন্দিরের দিকে। আস্তে আস্তে পড়ে যাচ্ছিলে। বগলা মায়ের দর্শনের পর আমরা এসেছি আসামের ভূতনাথ শ্মশানে। এখন সেই ভূতনাথ শ্মশানের দিকে প্রবেশ করছি। এখানেও হাজারো হাজারো সাধু সন্ন্যাসী এই সময় এসে আস্তানা গাড়েন এবং নাম ধ্যান জপ এগুলোতে মত্ত থাকেন।
সমস্ত কিছু ঘোরা সম্পূর্ণ করে আমরা লাগেজ নিয়ে এবার ধীরে ধীরে বাড়ি ফেরার পালা। তাই এগাচ্ছি আসামের গুয়াহাটি স্টেশনের দিকে। নীলাচল পর্বতের উপর থেকেই আমরা একটি গাড়ি করে গুয়াহাটি স্টেশনে পৌঁছালাম। তীর্থস্থান ভ্রমণ, আধ্যাত্মিক জায়গা ভ্রমণ, এ যে কী অনুভূতি, কী শান্তি, তা ভিডিওর মাধ্যমে বা মুখে বলে বোঝানো একেবারেই অসম্ভব। তাই যদি কখনো সময় পান, একটু সময় করে নিয়ে কখনো কোনো তীর্থস্থান, কোনো ধর্মস্থান, কোনো সৎসঙ্গ করবেন, দেখবেন মনে এক অন্যরকম শান্তি, অন্যরকম তৃপ্তি আসবে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের প্রিয় এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।